রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন, আমেরিকা ও ফ্রান্সকে সমানভাবে দায়ী বলে তীব্র নিন্দা জানাল ইরান। ফিলিস্তিনিদের মধ্যে বিজয়ের উল্লাস, একদিনে দক্ষিণ থেকে উত্তর গাজায় ফিরে গেলেন ৩ লাখ ফিলিস্তিনি। ঢাকার ৭ কলেজের দাবি মেনে নেওয়ার আশ্বাস, ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার। ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা। এবং দীর্ঘ ৫ বছর পর আবার ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হল ভারত ও চীন। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। দক্ষিণ লেবাননে নিজ ঘর বাড়িতে ফিরে আসতে উন্মুখ জনতার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এ হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ করছে। গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা না করে উল্টো গত রোববার ৬০ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দক্ষিণ লেবাননের যেসব অধিবাসী তাদের ঘর বাড়িতে ফিরে যাচ্ছিলেন তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে বহু মানুষ হতাহত হন। বাকাই এ পরিস্থিতির জন্য ইসরায়েলের পাশাপাশি যুদ্ধবিরতির ২ প্রধান নিশ্চয়তাকারী দেশ আমেরিকা এবং ফ্রান্সেরও তীব্র সমালোচনা করেন। ইরানের এই মুখপাত্র দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের প্রতি আহ্বান জানান। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের সময় ইরান ও ইরাক তাদের প্রতি যে অবিচল পৃষ্ঠপোষকতা দিয়েছে তা লেবাননের জনগণ কখনো ভুলবে না। গতরাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কৃতজ্ঞতা জানান। শেখ নাইম কাসেম বলেন, গাজায় যে বিজয় অর্জিত হয়েছে তার মালিক প্রধানত ফিলিস্তিনি জনগণ। এরপর যেসব আঞ্চলিক দেশ তাদেরকে সহযোগিতা করেছে এবং তারপর বিশ্বের সকল মুক্তিকামী মানুষ। হিজবুল্লাহ প্রধান বলেন, গাজায় হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছিল তা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর ফলে তেল আবিবের ভয়াবহ দুর্বলতা ফুটে উঠেছে। আমেরিকার অকণ্ঠ সমর্থন ছাড়া এই যুদ্ধে ইসরায়েল ১ সপ্তাহ টিকে থাকতে পারত না বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমেরিকা ও সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশের অকণ্ঠ সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ পাশবিকতা চালিয়েছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েল প্রতিরোধ অক্ষকে ধ্বংস করতে চেয়েছিল উল্লেখ করে শেখ নাইম কাসেম বলেন, কিন্তু ফিলিস্তিনি ও লেবাননের জনগণ অসামান্য দৃঢ়তা নিয়ে ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের প্রতিরোধ অভূতপূর্ব ফল দেয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ গাজা থেকে সোমবার একদিনে ৩ লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় নিজ ঘর বাড়িতে ফিরে গেছেন বলে গাজা উপত্যকার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে। এটি সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে, আজ দক্ষিণ ও মধ্য গাজা থেকে আর রশিদ ও সালাউদ্দিন সড়ক ব্যবহার করে ৩ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে এসেছেন। যারা ফিরে গেছেন তাদের বেশিরভাগেরই ঘরবাড়ি বলে আর কিছু অবশিষ্ট নেই, কিন্তু তারপরও ফিরতে পারার আনন্দে ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসব ফিলিস্তিনিকে যুদ্ধের শুরুতে উত্তর গাজা থেকে তাড়িয়ে দিয়েছিল ইসরায়েল। ইহুদিবাদী বাহিনী বলেছিল, ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় চলে গেলে তাদের উপর হামলা করা হবে না, কিন্তু পরবর্তীতে এই প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয় এবং গাজার প্রতি ইঞ্চি ভূমিতে
বোমাবর্ষণ করে তেল আবিব। গাজার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার শতকরা 90% স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে সেখানে যারা ফিরে গেছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে 1,35,000 তাঁবু প্রয়োজন। বিবৃতিতে গাজাবাসীর প্রয়োজন মেটাতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আরব দেশগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দফে যে 33 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, তাদের মধ্যে জীবিত 25 জনের তালিকা মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েল ওই তালিকা গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে 33 জনের মধ্যে বাকি 8 জনের মৃত্যু হয়েছে। গাজায় গত 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে, এর প্রথম পর্যায়ে 6 সপ্তাহ স্থায়ী হবে এবং এই সময় 33 ইসরায়েলি পণবন্দীর বিনিময়ে প্রায় 1000 ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাবেন। 33 জনের মধ্যে এর মধ্যে 2 ধাপে 7 ইহুদিবাদী নারী পণবন্দীকে মুক্তি দিয়েছে হামাস। বাকি 26 জনের মধ্যে 18 জন জীবিত রয়েছেন। এদিকে ইসরায়েলি পণবন্দীদের পরিবারবর্গ চলমান যুদ্ধবিরতি ভণ্ডুল করার যেকোনো প্রচেষ্টার ব্যাপারে নেতানিয়াহুর মন্ত্রিসভাকে হুঁশিয়ার করে দিয়েছে। তারা সোমবার এক বিবৃতিতে বলেছে, কোনো মন্ত্রী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব হামাসের সঙ্গে বন্দী বিনিময়ের চুক্তি বানচাল করার চেষ্টা করছেন, যা গ্রহণযোগ্য নয়। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহে পদত্যাগ করা উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভিরের এক বক্তব্যের পর ওই বিবৃতি প্রকাশ করা হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদের সকল দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে আজ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। বৈঠকে 7 কলেজের মধ্যে ঢাকা কলেজের ছাত্র মইনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন। পরে ছাত্ররা সংবাদ সম্মেলন করে তথ্য জানান। ছাত্র প্রতিনিধি মইনুল ইসলাম বলেন, বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার বিষয়ে ঢাবি প্রশাসন সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত তিনি 7 কলেজের বিষয়ে কোনো কিছুতে থাকতে পারবেন না। এছাড়া ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসসি, ওসি সহ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এর আগে 6 দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার রুমে বৈঠকে বসে ছাত্ররা। এদিকে অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক। আজ বিকালে শাহবাগে শিক্ষকদের অবস্থানস্থলে বসে তিনি বলেছেন, ইবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এ নিয়ে কাজ চলছে। এর সাথে আরও বিষয় যোগ করা হয়েছে। তিনি জানান, সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। 6 দফার সব মেনে নেওয়া হয়েছে। 2025 সাল থেকে এমপিওর কাজ শুরু করা হবে বলেও তিনি জানান। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পরেই। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছে বিশ্ব সংবাদে।
দীর্ঘ 5 বছর পর আবার সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। গতকাল চীন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই দেশই বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে দীর্ঘমেয়াদী নীতিগত স্বচ্ছতার লক্ষ্যে অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে সুনির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানির প্রবাহ বিশ্লেষণ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও দুই দেশের বিশেষজ্ঞরা বৈঠক করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক, কেননা দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। দুই দেশের সহযোগিতা এশিয়া সহ বিশ্ব শান্তি ও সহযোগিতা পক্ষে জরুরি। গত অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত 4 মাসে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। গাজা উপত্যকাকে কথিত সাফ করার জন্য সেখানকার অধিবাসীদের মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করায় আম্মান ও কায়রোকে ধন্যবাদ জানিয়েছে হামাস। ট্রাম্প শনিবার এক বক্তব্যে দাবি করেন, গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেওয়া উচিত। তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্দানে স্থানান্তর করার প্রস্তাব দেন। ট্রাম্পের প্রস্তাব গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি তা প্রত্যাখ্যান করে বলেন, তার দেশ ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরিয়ে নেওয়ার যেকোনো পরিকল্পনার বিরোধী। একই ধরনের প্রতিক্রিয়া জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি। তিনি বলেন, ফিলিস্তিনিদেরকে স্বল্প বা দীর্ঘমেয়াদে গাজা থেকে সরিয়ে নিলে এই অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। মিশর জর্দানের প্রতিক্রিয়ার ব্যাপারে হামাস বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনার বিরোধিতা করায় আমরা মিশর ও জর্দানকে ধন্যবাদ জানাই। বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের বাস্তুচ্যুতি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ অটল অবস্থানে থাকবে এবং তারা তাদের ভূমি আঁকড়ে পড়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ